আর নীরাজ মায়াকে পায়নি, ঠিক তো? অসীমের এমন কথায় চট করে মায়া অবাক হয়ে পিছনে ঘুরে তাকায়। কি? কিছু না, মজা করছিলাম। বড় হতে বলেছি তোমাকে, আর এত তাড়াতাড়ি বড় হয়ে গেলে? কে কাকে ভালোবাসলো, কে কাকে পেল না, এসব গবেষণা শুরু করে দিয়েছ? হুম, আমি যে তোমাকে ভালোবাসি এটাই বড় কথা। যাই হোক, কিছু গোছগাছ করার থাকলে গুছিয়ে নাও, ভোরে রওনা হব। কিছুটা রাশভারী গলায় কথাগুলো বলে চলে গেল অসীম। মায়া বুঝতে পারল না কিছুই। অসীমের মতো একজন এমন ধরনের মজা করবে বিশ্বাসই হয় না যেন। এভাবে মজা করে। শেষের বলা কথাগুলোতে কেমন সুর পাল্টে গেল। হঠাৎ করে এমন কথার সুর বদলানোর কারণ কি? সে কি তবে মায়ের কোনো আচরণে কষ্ট পেয়েছে? বিকেলের মাঠ, চারিদিকে নরম ঘাসের বিছানা, মাথার ওপর আকাশটা ধীরে ধীরে রং পাল্টাচ্ছে। সূর্যের শেষ আলো গলে গিয়ে মাঠের বুক ভরে তুলেছে এক অচেনা নীরবতায়। চারপাশ জুড়ে সোনালি ঘাস দুলছে বাতাসের টানে, নীরব নিস্তব্ধতা। শুধু দূরের বাঁশঝাড় থেকে ভেসে আসা হালকা শোষ শব্দ। কলি চুপচাপ হাঁটছিল জমির চিকন রাস্তার একপাশ দিয়ে। হঠাৎ চোখে পড়ে পলাশের দিকে। মাঠের এক কোণে বসেছিল পলাশ। মাটির ঢেলা কুড়িয়ে বারবার ভাঙছিল আঙুলের চাপে। মনটা ভার। কলি এসে নীরবে বসে পলাশের পাশে। কিরে পলাশ, একা বৈশা কি করিস? মন খারাপ কেন? পলাশ আস্তে করে বলে, দাদির কথা মনে পড়ছে। আপাও চলে গেল। আপা আবার কবে আসবে রে কলি আপা? জানি না রে। পাশের জমিতে রফিক চাচা কাজ করছিল। কলিকে দেখে এগিয়ে এসে বলে, হ্যাঁ রে কলি, তোর মায় নাকি এক বুড়ার সাথে তোর বিয়ে দিব। তার নাকি বউ নাই, কিন্তু পোলা মাইয়া আছে 2টা। কলি মন খারাপ করে। সৎমা তো তাই বলেছে, কথাবার্তা চলছে, নিজের বাপও তাই চায়। চম্পার কথার ওপর কারো কথা নেই, হয়তো কলির কপালে তাই লেখা আছে। রফিক আবার বলে, চম্পার কথা মাইনে নিয়ে বিয়ে বসে কি আর করবি? কতদিন আর এমন এই জমের হাতে পইরা থাকবি? তার থাকা সংসার কর, বুড়া হয়েছে তো কি? কলি ছলছল নয়নে তাকিয়ে থাকে রফিকের দিকে। কলিকে দেখে রফিকের খুব মায়া হয়। পাশে থেকে পলাশ ধাক্কা দেয় কলিকে। আপা দেহ, ওইটা নীরাজ ভাই না? কলি লাফিয়ে ওঠে, চোখ ভর্তি টইটুম্বুর পানি নিয়ে ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে। সত্যি নীরাজ এগিয়ে আসছে কলিদের দিকেই। হাতে তার একটা রঙিন প্যাকেট। কলির বুকের ভেতর এক অচেনা ঢেউ খেলে যায়। শান্তির বাতাস বয়েছে বুকের ভেতর। মনে মনে যেন এমনটাই চাইছিল সে। নীরাজ সাইকেল থামিয়ে মিষ্টি এসে এগিয়ে আসে কলির মুখোমুখি। কেমন আছেন? পলাশ, তুমি কেমন আছো? আজ স্কুলে যাওনি? পলাশ দুদিকে মাথা নাড়ে, আজ যায়নি। আপার জন্য মন খারাপ ছিল, তাই কাল থেকে যাবে। নীরাজ প্যাকেটটা নিয়ে দেয় কলির দিকে। এটা আপনার বান্ধবী পাঠিয়েছে আপনার জন্য। প্যাকেটটা হাতে নিয়ে কলি জিজ্ঞেস করে, কি আছে এতে? মায়া কি চলে গেছে? হ্যাঁ, আজ যে সকালেই চলে গেছে। যাওয়ার সময় এটা আমাকে দিয়ে বলে গেছে আপনাকে যেন আমি পৌঁছে দেই। কলি ভদ্রতার খাতিরে ধন্যবাদ জানায়। নীরাজ আজ আগ্রহ নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে কলির সাথে। তারা বড় একটা গাছের নিচে বাঁশের মাচায় গিয়ে বসে। আজ কলির ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করে। আগের থেকে আলাদা, সম্পূর্ণ ভিন্ন রকমের। নীরাজকে এতটা কাছে থেকে দেখার সুযোগ আজ যে তার হয়েছে, খানিকটা লজ্জা লাগছে কলির। নীরাজের কথা বলার মাঝে মনে হয় মায়াকে নুপুরটা ভেতর দেয়া হয়নি। একা পাওয়ার মতো সে সুযোগ আর হয়ে ওঠেনি তার। কলি এক মনে চেয়ে আছে নীরাজের মুখপানে। হঠাৎ নীরাজের চোখে ধরা পড়ল কলির দৃষ্টি। দুজনের চোখের দৃষ্টি একত্রে এক মুহূর্তের জন্য আটকে যায়। কলি স্থির হয়ে তাকিয়ে আছে। আকাশের মতো গভীর আর নিষ্পাপ তার চোখ দুটি, অথচ ভেতরে লুকানো আছে এক অপার অসহায়তার ছাপ। যেন নীরব চিৎকার, যা শুধু অনুভব করা যায়, উচ্চারণ করার কোনো ভাষা জানা নেই। আজ তবে উঠি, দেরি হয়ে যাচ্ছে।
নীরাজের কণ্ঠটা ভেসে এলো নরম বাতাসের সঙ্গে। কলির বুকটা কেমন হালকা করে কেঁপে ওঠে। কেন যেন কান্না পায় খুব করে, ঠোঁট কামড়ে হাসির আড়ালে লুকিয়ে রাখে নিজের ভেতরের ঝড়টা। কলির বুকের ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা জমে ওঠে। চোখ নামিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়, যেন দৃষ্টি মিলিয়ে ফেললেই বুক ফেটে কান্না বেরিয়ে আসবে। আজ নীরাজকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে কলির, বলে দিতে ইচ্ছে করছে নিজের বোকাশোকা সরল ভালোবাসার কথাটা। কিন্তু সে সাহস, অধিকার কোনোটাই নেই। হয়তো এই চাওয়াটুকুই কলির ভেতরে চিরদিনের মতো অমলিন হয়ে রয়ে যাবে। কোথায় হারিয়ে গেলেন? নীরাজের কথায় ধ্যান ফেরে কলির। ঠোঁটে মুচকি হাসি রেখে আস্তে করে বলে, আচ্ছা ভালো থাকবেন। নীরাজ নিজের সাইকেলটা নিয়ে হাঁটা ধরে। কিছুটা পথ যাওয়ার পর সাইকেলে চড়ে বসতে বসতে একবার পিছনে ফিরে তাকায়। কলি এখনও দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার চলে যাওয়ার পথেই নিবদ্ধ। নীরাজের মনের এক কোণে অচেনা এক মায়া কাজ করে। সে মায়া ফেলে সে চলে যায় বাতাসের গতিতে। দীর্ঘ ভ্রমণের ধকল গায়ে লেগে আছে মায়ার। ঘাম, ক্লান্তি আর শহুরে পথের শ্বাসরুদ্ধকর ধুলো ঝেড়ে লম্বা সময় নিয়ে গোসল সেরে ঘুমিয়ে পড়েছিল মায়া। অসীম তার রেস্তোরাঁর উদ্দেশ্যে বেরিয়ে গেছে আসার পরপরই। এখন বিকেল গড়াচ্ছে, অসীমের আসার সময় হয়েছে। মায়া উঠে বিছানা ঠিক করে রান্নাঘরে যায় অরুণার কাজে সাহায্য করতে। যদিও মায়াকে কোনো কিছু করতে হয় না, কাজের জন্য সাজেদা আছে, রুমকিও আছে, তবু মাঝে মাঝে মায়া নিজের ইচ্ছায় এটা ওটা রান্না করতে চায়, কিন্তু ভালো রাঁধতে পারে না। আজ ঠিক করেছে সে অসীমের জন্য হাঁসের মাংস রান্না করবে। অসীমের পছন্দ অপছন্দ সম্পর্কে মায়ের মোটামুটি জানা হয়ে গেছে। অরুণাও আজ না করেনি। সাজেদা ফ্রিজ থেকে কাটা মাংস বের করে ধুয়ে কেটে সব গুছিয়ে দেয়। মায়া হাতে মেখে ঝালঝাল করে মাংস তুলে দেয় গ্যাসের চুলায়। রান্না যখন প্রায় হয়ে আসে, মায়া ঘরে এসে আরাম করে। হঠাৎ মনে পড়ে তার বাবার ডায়েরিখানার কথা, কখনো পড়ে দেখা হয়নি। আজ ইচ্ছে করছে, কিন্তু অসীম সেই ডায়েরিটা কোথায় লুকিয়ে রেখেছে মায়া তা জানে না। এর আগেও কতবার আলমারি তন্ন তন্ন করে খুঁজেছে, তবু পায়নি। আজ আবার চেষ্টা করবে ভেবে আলমারির দরজা খোলে। আনাচে কানাচে সব জায়গায় হাতড়েও কিছু মেলে না। তবে আলমারির ভেতরে একটা কালো রঙের ড্রয়ার আছে, ওটা অসীমের একান্ত ব্যক্তিগত। মায়া একবার ভাবে তাতে হাত দেবে না, কিন্তু আজ ভুলবশত ড্রয়ারের গায়ে চাবিটা ঝোলানো রয়ে গেছে দেখে কৌতূহল দমিয়ে রাখতে পারে না। সন্দেহ হয় ডায়েরিটা নিশ্চয়ই এখানে আছে। মায়া হাত বাড়িয়ে ড্রয়ারটা খোলে। মুহূর্তে তার চোখে পড়ে কাঙ্ক্ষিত সেই ডায়েরি। ডায়েরিটা হাতে নিয়ে বিছানায় বসে মায়া আগ্রহ সহ ধীরে ধীরে খুলে দেখে। একে একে প্রতিটা পাতা উল্টে দেখে। প্রতিটা পাতায় কত যত্ন করে লেখা, কত শত স্মৃতি সেখানে। শৈশবের ছোট ছোট গল্প, তার নানান খেয়াল, আবদার আর আহ্লাদে ভরা মুহূর্তগুলো। মায়া পড়ে আর অজান্তে মুখ টিপে হাসে। এক একটা লাইন যেন তাকে ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলায়, যেখানে সব কিছুই ছিল নির্ভার, সরল আর রঙিন। পাতা পাল্টাতে পাল্টাতে হঠাৎ মায়ার হাত থেমে যায়। শেষের দিকের পাতাগুলো যেন অন্যরকম এক ভার বয়ে নিয়ে এসেছে। অক্ষরগুলো স্বাভাবিক নয়, কোথাও টানা, কোথাও কাঁপা কাঁপা, যেন লিখতে গিয়ে কলমও দ্বিধা করেছে। মায়া পড়তে শুরু করে, বুকের ভেতর কাঁপুনি ধরে যায়। শব্দগুলো যেন তার চোখের সামনে জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠতে থাকে। ডায়েরির পাতা উঠছে বাতাসের তালে তালে। মায়া স্থির হয়ে যায়, অবশ লাগে, শরীরটা যেন জমে যায় পাথরের মতো। মনে হয় পৃথিবী হঠাৎ থেমে গেছে। নিজেকে যেন এক মুহূর্তে অচেনা অন্ধকারে আবিষ্কার করে মায়া। কলি আজ নেই, সেই সরল অসহায় কষ্টে ভরা মেয়েটি নিজ ইচ্ছায় চিরতরে বিদায় নিল পৃথিবী থেকে। নিঃশব্দে চলে গেছে সে। কেউ আটকাতে পারেনি, কেউ তার হাত শক্ত করে ধরতে পারেনি। একটা মেয়ে যে সারাটা জীবন শুধু কষ্টই পেয়েছে, যে কখনো হাসলে তার হাসির আড়ালে লুকিয়ে থাকতো অশ্রু, যার চোখে স্বপ্ন থাকলেও
স্বপ্নগুলো ভেঙে যেত বারবার। আজ সে থেমে গেছে চিরতরে। ভালোবাসতে শিখেছিল অসহায় মেয়েটি, কিন্তু ভালোবাসা পাওয়া হয়নি। নিরাশ এক হৃদয় ভালোবেসো, শেষমেশ পাওয়া হলো না কিছুই। বলা হলো না সে একতরফা ভালোবাসার কথাটা। বুকের ভেতরের হাজারো অশ্রুতে ভিজে থাকা শব্দগুলো উজাড় করে দিতেছেও সাহস হয়নি তার। ভালোবাসা অদৃশ্য অশ্রুর মতো শুকিয়ে গেল আজ, চুপ করেই চলে গেল। প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী, তার শৈশবের একমাত্র সঙ্গী মায়াকেও শেষ দেখা দেখে যাওয়ার সৌভাগ্য হলো না। আজ কলি নেই, শুধু আছে তার না বলা কথা, তার বুকের জমে থাকা হাহাকার, তার প্রতিটা নিঃশ্বাসের বোবা আর্তনাদ। হয় পৃথিবী বুঝল না কলিকে, অথচ কলি তার নীরব ভালোবাসা দিয়ে পৃথিবীকে ভরে দিয়ে গেল। বিদায় বেলায় রেখে দিয়ে গেল অমোঘ এক প্রশ্ন, কেন কিছু মানুষ জন্ম থেকে শুধু কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়? ভোরবেলা কলির ঝুলন্ত দেহটা মাঠের মধ্যে থাকা বড় আম গাছটার থেকে নামানো হয়েছে। নিথর দেহটা শুয়ে রাখা হয়েছে সবুজ কোমল ঘাসের ওপর। দলে দলে মানুষ আসছে দেখতে। পুলিশ আসার কথা, তাদের দেরি হচ্ছে বলে কেউ লাশ নিয়ে আগাম মাথা ঘামাচ্ছে না। যা করার পুলিশ এসেই করবে। পুরো কদমপুর গ্রামের লোকেরা দাঁড়িয়ে দেখছে কলির লাশ। চোখে মুখে তাদের শোক, আফসোস। শেষে এমন পরিণতি হবে কেউ বিশ্বাস করতে পারছে না। কলির বাবা পাশে গালে হাত দিয়ে নির্বাক হয়ে বসে আছে, চোখে কেবল পাথর চাপা দৃষ্টি। মেয়ের দেহটার দিকে তাকিয়ে তার ভাঙা বুকও আজ কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। পলাশ, মুর্শিদা সহ গ্রামের অল্প কিছু লোক ছাড়া কাউকে তেমন কাঁদতে দেখা যায় না। আহারে বেচারি, আপন বলে তার কেউ ছিল না এ দুনিয়াতে। কলির খবর শোনার পর মায়া জ্ঞান হারিয়ে ফেলে। শহরে ফেরার ঠিক 3 দিনের মাথায় এমন একটা মর্মাহত ঘটনার সাক্ষী হয় মায়া। সকালে সরার ফোন করে জানিয়েছে মায়াকে। কথাটা শোনার পরপরই মায়ের শরীর হাত পা কাঁপুনি দেয়, অবশ্যই পড়ে যায় মেঝেতে, অবচেতন হয়ে যায়। খাটের সাথে বা হাতটা সজোরে বাড়ি লাগায়, হাতের কবজি ফুলে ওঠে মুহূর্তের ভেতর। দাদি মারা যাওয়াতেও যেন মেয়েটা এত কষ্ট পায়নি। অসীম দৌড়ে এসে মায়াকে কোলে তুলে নেয়। কল করে সরোয়ার থেকে সব ঘটনা শোনার পর অসীম নিজে হতভম্ব হয়ে যায়। বিশ্বাসই যেন হতে চায় না কথাটা। বড় রাস্তায় ভিড় জমেছে। এক নাগারে মাইক্রো গাড়ির হর্ন বাজে, লোকজন ভিড় কমিয়ে গাড়ি ঢুকতে দেয়। গাড়ি থেকে নামতেই মায়া ধরফড় করে নেমে আসে গাড়ি থেকে। অসহায়ের মতো তাকিয়ে থাকে। শত শত লোকজন ভর্তি মাঠের মধ্যিখানে। বেশভূষা মায়ের প্রায় পাগলের মতো অবস্থা। হাত খোপা করা চুল থেকে বেরিয়ে এসে বাকি চুলগুলো অগোছালো হয়ে বাতাসে উঠছে। পরনের শাড়ি এলোমেলো হয়ে পড়ে যেতে চায় বারবার। কোনো রকম আঁচল প্যাঁচানো অবস্থায় মায়া দিক বিদিক ভুলে ছন্নছাড়া হয়ে বড় রাস্তা পেরিয়ে দৌড়ায়। পিছন পিছন দৌড়ে আসে অসীম। শুয়ে রাখা কলির নিথর দেহখানার পাশে এসে নির্লিপ্ত ভঙ্গিতে মায়া স্থির হয়ে দাঁড়িয়ে যায়। নিথর কলিকে দেখে যেন পাথর হয়ে যায়। নির্বাক হয়ে তাকিয়ে দেখে প্রিয় বান্ধবীর মুখখানা। চোখ দুটো বেয়ে এক নাগের অশ্রু গড়িয়ে পড়ে মায়ার। চোখ যায় কলির পরনের জামার দিকে। পাথরের কাজ বসানো মখমলের নীল রঙের সেই কামিজ, যেটা সে উপহার দিয়ে গিয়েছিল। শ্বাস নিতে কষ্ট হয় মায়ার। চোখের সামনে পৃথিবীটা যেন মুহূর্তে ভেঙে পড়ে। শব্দ আটকে যায় গলার মাঝখানে। বুকের ভেতরটা হাহাকার করে কেঁপে ওঠে। বিশ্বাস করতে বড্ড কষ্ট হয়। কলি আর নেই, সত্যি নেই, হারিয়ে গেছে চিরতরে। মায়া হাত পা ছেড়ে দিয়ে ধপাস করে বসে পড়ে কলির পাশে। আস্তে করে কলির মুখখানায় হাত বুলিয়ে দেয় পরম যত্ন নিয়ে। চোখের কোণে ভেসে উঠতে থাকে শৈশব থেকে একসাথে বেড়ে ওঠা সমস্ত স্মৃতি। গুনগুন করে অস্ফুট স্বরে বলতে থাকে কিছু একটা। তারপর কলির হাত দুটো মুঠো করে চিৎকার করে কেঁদে ওঠে মায়া। ও আল্লাহ, এ তোমার কেমন বিচার? তোমার গড়া পৃথিবী এত নিষ্ঠুর কেন? গগন ফাটানো মায়ার সেই চিৎকারে
আকাশ বাতাস কেঁপে ওঠে, মাঠ জুড়ে কম্পিত হতে থাকে তার বুক ফাটা আর্তনাদ। চিৎকার করে কাঁদতে কাঁদতে মায়া বিলাপ করতে থাকে, কলিরে তুই জান্নাতে যাবি, তুই দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছিস, তোর ভালোবাসার মানুষের সাথে তোর পরকালে মিলন হবে, তুই সবচেয়ে সুখী হবি, আমাদের আবার দেখা হবে, তুই ভালো থাকবি কলি। মায়ের বলা প্রতিটা শব্দ যেন মাটিতে আশ্রে আশ্রে পড়ে, ভারী হয়ে যায় চারপাশ, কান্নায় ভেসে যায় মাটির বুক। চারপাশের মানুষেরা নীরব নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। শুধু মায়ার বুক ভাঙা চিৎকারগুলো ছুটে যায় আকাশ ভেদ করে। নীরাজও খবর পেয়ে এসেছে। খানিকক্ষণ আগে অসীম কল করে খবরটা দিয়েছে তাকে, কলি যে এই মানুষটাকে গোপনে গোপনে ভালোবেসে গেছে, এই কথাটা কিছুদিন আগে মায়ার থেকে শুনেছে অসীম। যে কথাটা শুধু জানতে পারেনি সে একমাত্র পুরুষটি, হয়তোবা বুঝতে পেরেছিল, আবার নাও পেতে পারে। অসীমের খুব আক্ষেপ লাগে, যদি আগেই সে নীরাজকে বলে দিত, কলির সাথে হয়তো তার আজ কিছুটা হলেও হতে পারত কিছু একটা, আর জসিমও হয়তো বা আগ্রহ করতো না কলিকে, অগ্রাহ্য করতো না কলিকে, তাহলে আজ হয়তো কলির এ অবস্থা হতো না। কলি হাজার দুঃখ কষ্ট লাঞ্ছনা অপমান অবহেলা পেয়ে নির্দ্বিধায় চলে গেছে, এসবই পেয়ে এসেছে জীবনভর। তবে কেন আজ এমন করলো সে? এমন তো হওয়ার কথা ছিল না। শুধু কি এগুলোই ছিল কারণ, নাকি অন্য গোপন কিছু আড়ালে থেকে গেছে তার? কলির মুখটা আজ ধবধবে সাদা লাগছে, উজ্জ্বল নক্ষত্রের মতো ঝিকমিক করে উঠছে সারা শরীর। নীরাজ যে আছে সেই মুখপানে মেয়েটাকে এভাবে দেখবে সে নিজেও হয়তো কখনো ভাবতে পারেনি। এই তো সেদিন একসাথে কত কথা হলো দুজনের, পাশাপাশি বসেছিল পড়ন্ত বিকেলের মিষ্টি রোদের ছায়ায়। কে জানতো আজ এমনভাবে তাকে দেখতে আসতে হবে। অব্যক্ত গোপন বাসনার কথাটা কেন এত দেরিতে জানতে পারল নীরাজ? এই শেষ সময় এসেই কেন? কতবার দেখা হয়েছে তাদের, একবার বলে দিলে কি এমন হতো? মায়ের প্রতি দুর্বলতা কাটিয়ে না হয় এই অসহায় সরল নিষ্পাপ মেয়েটিকের সঙ্গী হয়ে বাকি জীবন পার করে দিত সে। তার ভালোবাসা সফল না হোক, তবু তো সে নিজেকে সমর্পণ করে অন্য কারো ভালোবাসাকে জিতে দিতে পারত, একটা অসহায় মেয়েকে নতুন জীবন দিতে পারত। হঠাৎ নীরাজের চোখ আটকে যায় কলির পায়ের দিকে। কলির ডান পা খালি, কিন্তু বা পায়ে চকচক করছে ঝালর দেয়া একখানা রূপার নুপুর, যার হুবহু এক পাটি নুপুর নীরাজের কাছে আছে, যেটা দিনের পর দিন সে আগলে রেখেছিল সযত্নে। হিসাব মেলাতে থাকে পরপর, তবে কি কোথাও ভুল হয়ে গেছে মনে মনে ভাবতে থাকে নীরাজ। কিছুদিন পর সময় থেমে থাকে না, সর্বদা নিজের নিয়মে অতিবাহিত হয়ে যায়। জীবনে যত বড়ই ঝড় আসুক, সময় তার নিজের পথে হেঁটে যায়। সময়ে জীবনের সাথে ঘটে যাওয়া সমস্ত স্মৃতি, দুঃস্বপ্ন, বেদনা সব বদলাতে শুরু করে। কারো চলে যাওয়াতে দুনিয়ার কোনো কিছুই থেমে থাকে না। সময় বড্ড নিষ্ঠুর। দেখতে দেখতে কলি আজ চলে যাওয়ার 15 দিন। কদমপুর গ্রামের আকাশ বাতাস পথঘাট সবই স্বাভাবিক, যেন 15 দিন আগে এই গ্রামে কিছুই ঘটেনি। কলির হঠাৎ এমন আত্মহত্যা যেন কারো মনে তেমন দাগ কাটেনি। সবাই ভুলে গেছে তাকে, শুধু ভুলতে পারছে না তার প্রিয় বান্ধবী মায়া। কলির চলে যাওয়ার পেছনে বড় একটা কারণ গ্রামের অন্য সবাই না জানলেও মায়া জানে, আর সেটা মায়া কাউকে জানতে দেয়নি। কলির আপন বলে মায়ার পরিবার ছাড়া কেউ নেই বললেই চলে। তাই কলির মৃতদেহ খানার দায়িত্ব ও সেভাবে কেউ নিতে চায়নি। সরোয়ার একজন শিক্ষক, তাকে সবাই মান্য করে বিধায় সরোয়ার নিজেই সমস্ত ঝামেলা নিজ ইচ্ছায় কাঁধে নিয়েছেন। পুলিশি কারবার, দৌড়ঝাঁপ, 7 দিনের লোক খাওয়ানো সব মায়া আর সরোয়ার মিলে করেছে। সেক্ষেত্রে অসীম অনেক সাহায্য করেছে। মায়া আর শহরে ফেরেনি, অসীম নিজে থেকে রেখে গিয়েছিল। কয়টা দিনে মায়ের ওপর অনেক ধকল গেছে। কিছুদিন পরিবারের সাথে থাকলে মন হালকা হবে। তাছাড়া মায়ের শরীর খুব বেশি ভালো না, কারোর সাথে তেমন কথা বলে না, নিজের বাবা মায়ের সাথেও না, সারাক্ষণ সবার থেকে দূরে দূরে থাকে। অসীমের খুব দুশ্চিন্তা হয়, মায়ের ওপর থেকে যেন ঝড়ঝাপটা কাটিয়ে উঠতে পারছে না।
কাল মায়ার চলে যাওয়ার কথা কলি নেই, শুধুমাত্র এই অপ্রিয় সত্যিটা ছাড়াও আরও কিছু গোপন ব্যথা মায়ের বুকে চেপে আছে, যা সে কোনোভাবেই নামাতে পারছে না। আজকাল আশেপাশে সব কিছুই কেমন অসহ্য লাগে তার। নিজেকে খুব একা একা মনে হয় তার। নিজের ঘরের জানালার ধারে একা একা বসে আছে মায়া, হাতে তার সাদা একখানা কাগজ। কলি চলে যাওয়ার আগে মায়ের ঘরে এসে বিছানার তোষকের নিচে কাগজটা রেখে গিয়েছিল আর পলাশকে বলে গিয়েছিল যেন মায়া আসলে জানায় কথাটা। বড্ড আফসোস লাগে মায়ার। কলি মেয়েটা সত্যি ভীষণ বোকা ছিল। একটুখানি ভালোবাসা পাওয়ার লোভে আজ তার জীবনকে উৎসর্গ করতে হয়েছে। হায় কলি হায়, এত কিছু হয়ে গেছে, তুই কেন একবার বলতে পারলি না? কিভাবে দিনের পর দিন এসব সহ্য করে গেছিস তুই? আমি কেন একবার জানতে পারলাম না? আমি তোকে আমার কাছে নিয়ে রাখতাম। যদি একবার জানতাম। তুই ভাবিস না কলি, তোর কোনো পাপ নেই। তোকে যে পাপই করেছে তার মূল্য সে ঠিকই পাবে, পেতেই হবে, হোক সে যতই কাছের লোক। নিজের মনের কথাগুলো আওড়াতে থাকে মায়া। পিছন থেকে পলাশ আলতো করে জড়িয়ে ধরে মায়াকে। আপা, কলি আপার জন্য তোর খারাপ লাগছে না রে? মায়া পিছন ঘুরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পলাশের দিকে। আচ্ছা পলাশ, দেখতে কার মতো হয়েছে? অনেকটা তো মায়ার মতোই। এমনও তাহলে হয়? ভাবতে ভাবতে মায়া পলাশের মুখের দিকে তাকে উত্তর দেয়, নিজের জন্য খারাপ লাগছে রে? কেন আপা, কি হয়েছে তোর? আপা তুই কাল চলে যাবি? হঠাৎ মুর্শিদের আগমন, তার হাতে ভাতের থালা। সে আগের মতো করে ভাতের নলা পাকিয়ে মায়ের মুখে ধরে মুর্শিদা। নে তোমা, হা কর, আমি খাইয়ে দেই। ঠিকভাবে তো খাওয়া হইতাছে না তোর। শরীরের কি অবস্থা? কাল তো চলে যাবি, তোরে দেখলে অসীম খুব রাগ করব। একটু ঠিকভাবে খাওয়া দাওয়া কর। মায়া বাধ্য বাচ্চাদের মতো চুপচাপ মুখে ভাত নিয়ে চিবোতে থাকে। এক ধ্যানে স্থির হয়ে তাকিয়ে থাকে মুর্শিদার দিকে। চোখে মুখে হাজার স্বপ্ন প্রশ্ন ভিড় জমে আছে তার। মায়ের এমন অস্বাভাবিক হাবভাব দেখে মুর্শিদা পলাশ দুজনেই দুজনের দিকে চোখাচোখি করে। মায়ের চোখের কোণে পানি চিকচিক করছে। হঠাৎ মুখ চেপে কান্না আটকায়। তাড়াতাড়ি করে পানি খেয়ে গলায় ভাত আটকে কাশি উঠে যাওয়ার মতো অবস্থা, তবু স্বাভাবিক হতে চেষ্টা করে। মুর্শিদা মায়ার মাথায় হাত রাখতে যাবে। মায়া তখন জিজ্ঞেস করে, আমার 18 বছর হতে আর কতদিন বাকি জানো? মুর্শিদা কিছুক্ষণ হাতের আঙুল গুনে তারপর বলে 4 মাস 11 দিন। মায়া তারপর আবার প্রশ্ন করে, আচ্ছা মা, আমার জন্মের ঠিক কত মিনিট পর তুমি আমাকে কোলে নিতে পেরেছ? তোমার কি মনে আছে? মুর্শিদা ভাবতে থাকে, তারপর ম্লান হেসে উত্তর দেয়, ঠিক মনে নেই রে মা, তোর জন্মের কিছুক্ষণ পরই হয়তো। মায়া দীর্ঘশ্বাস ছাড়ে। আরও কিছু বলতেছেও, কেন যেন গলায় আটকে যায় কথা। শত কষ্টে ঢোক গিলে নেয়। দেখে মনে হয় যেন তার ভেতরে কি পাথর পরিমাণ কষ্টই না চেপে আছে, প্রকাশ করতে পারছে না। নিজের ঘরে জমিজমা সংক্রান্ত নিজের হিসেব নিকেশের কাজ করছিল নিরাজ। টেবিলের ওপর থেকে নীল রঙের মলাট বাঁধানো মোটা খাতাটা টান দিতে বেরিয়ে আসে ছেঁড়া একখানা সাদা কাগজ। হাতে নিতে চোখে পড়ে পেন্সিলের কালিতে আফসা কিছু লেখা। প্রিয় নিরাজ সাহেব, আপনারে আমি শখ কইরা সাহেব বইলা ডাকি, আমার ভালো লাগে। আপনারে দেখলেও আমার ভালো লাগে। যেদিন আপনারে প্রথম দেখছিলাম ওই দিন রাতে আমি স্বপ্নে দেখছিলাম যে আমি আপনারে ভাত রাইন্দা খাওয়াইতেছি, আপনি পাটিতে বসে ভাত খাইতেছেন আর আমার দিকে তাকায় মুচকে হাসছেন। আমি হাত পাখা দিয়ে বাতাস করতেছি। কি লজ্জা যে পাইছিলাম ঘুম ভাঙ্গা। এই স্বপ্ন আমি অনেকবার দেখছি। কেন দেখছি কইতে পারেন? জানেন আমি কত জায়গায় যে আপনার নাম লিখা রাখছি। আগে মাটিতে লিখতাম, তারপর বড় বড় গাছের শরীরে ক্ষত করে লেখা ধরলাম। এরপর এই খাতা বিছানার বালিশের ওপর। কেন যে লিখতাম জানি না। এইভাবে পরে একদিন বুঝতে পারলাম আপনার নামটা আমি আমার অন্তরের ভেতর লেখা ফেলছি, যে নামটা আর কোনোভাবে মোছা যাইব না, হাজার ঘষাঘষি কইরাও না। আপনার মুখে কিছু বলার মতো সাহস আমার নেই, কারণ আমি অতি সামান্য আপনার যোগ্য না। জানি আপনি রাগ করবেন লেখাগুলো পইরা, নয়তো পাগল ভাববেন আমারে। কী সব বলতেছি আমি? আমার লেখা পড়ে যদি আপনার রাগ করেন তাহলে মাফ করবেন আমারে, ইতি ক। চিঠি হাতে থমেরে বসে আছে নিরাজ।
মনের অজান্তেই চোখের কোণা বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। বুকের ভেতর সূক্ষ্ম এক ব্যথা অনুভব করে। বড্ড আফসোস লাগে। কাগজে পেন্সিলে লেখাগুলো একদম পরিষ্কার না, হয়তো ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে। নিরাজ টেবিলের ড্রয়ার থেকে নিজের পছন্দের দামি কলমটা বের করে পেন্সিলের লেখাগুলোর ওপর কলম দিয়ে হাত ঘুরিয়ে আবার লিখে দেয়, যাতে সেগুলো মুছে না যায়। তারপর ফু দিয়ে কালি শুকিয়ে যত্ন করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখে। নিরাজ পরিষ্কার বুঝতে পারে আর কেউ না, এটা কলির লেখা চিঠি। সেদিন যখন মায়ের সাথে কলি এ বাড়িতে এসেছিল, তখন একবার কলিকে নিজের ঘরে দেখতে পেয়েছিল নিরাজ। তার খাতাপত্র নেড়ে চেড়ে দেখছিল কলি। হঠাৎ নিরাজের ঘরে ঢোকাতে থতমত খেয়ে গিয়েছিল মেয়েটা। আজ এতদিন পর এসেই কেন চোখে পড়ল চিঠিটা? সব যখন শেষ হয়ে গিয়েছে, আর কিছু তো করার নেই। হয়তো এ পর্যন্ত যাত্রা ছিল মেয়েটার, হয়তো এমনটাই ছিল তার নিয়তি। কারো নিয়তি খণ্ডানোর সাধ্য বিধাতা কাউকে দেয়নি। জগতের প্রিয় অপ্রিয় সব কিছু মেনে নিয়েই তো জীবন। আজ অনেকদিন পর মায়াকে বেশ স্বাভাবিক আর পরিপূর্ণ লাগছে। যতই হোক, প্রিয় মানুষকে ছেড়ে থাকাটা যে কোনো মানুষের কাছেই কষ্টকর। মায়া যে তার প্রাণপ্রিয় স্বামীকে ছেড়ে ভালো ছিল না, তা মায়া মনে মনে ঠিক বুঝতে পারে, শুধু কখনো মুখ ফুটে বলা হয় না। অপরদিকে অসীম বেচারাও এ কয়দিনে শরীরের তেমন যত্ন করতেই যেন ভুলে গিয়েছিল। আগের জীবনটা তার আলাদা ছিল, ভীষণ পরিপাটি আর গোছানো একটা মানুষ ছিল। হঠাৎ মায়া আসার পর থেকে সব কেমন যেন পাল্টে গেছে। যেন এই মানুষটাকে ছাড়া আর সব কিছুই বড্ড অগোছালো মনে হয়। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করেও যেন হার মেনে যায় বারংবার। মায়া আজকাল সেটাও চট করে ধরে ফেলতে পারে। আগে অসীমের ঘর কখনো এলোমেলো থাকতো না, এখন থাকে। বাইরে থেকে এসে জামা কাপড় ছেড়ে রেখে দেয় ডিভাইনের ওপর। এই জিনিসটা অসীমের সাথে একদমই বেমানান। চেহারাতেও পরিবর্তন। সব সময়কার মতো তার খোঁচা খোঁচা দাড়িগুলো আগের মতো নেই, বড় হয়ে গেছে। এখনও সেভ করা হয়নি। চুল বেড়ে ঘাড়ের পিছনে যে ঠেকছে, কপালে এসে এলোমেলো হয়ে থাকে। তাতে যে খুব খারাপ লাগছে অসীমকে এমন না, বরঞ্চ আরও খানিকটা ভালো লাগছে, বেশ আকর্ষণীয় লাগছে। মায়া এই সবটাই খেয়াল করছে। মিটিমিটি হাসি পায় মায়ার। লোকটা সত্যি একটা পাগল। মায়া রান্নার কাজ শেষ করে অপেক্ষা করছে খাবার টেবিলে। খাবার বেড়ে দিচ্ছে হাতে হাতে। অরুণা নিচতলা থেকে বারবার অসীমকে ডাকছে, অসীম নামছে না। অরুণা প্লেটে ভাত বাড়তে বাড়তে বলে, থাক, আজ আর টেবিলে খেতে হবে না, আমি দুজনের ভাত নিয়ে ঘরে গিয়ে খেয়ে নিও। আমতা আমতা করে বলে, কিন্তু আপনি যে একা খাবেন। অরুণা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে খানিকক্ষণ। কি মিষ্টি মুখটা, ঘোর লেগেছে এই মুহূর্তেই। এমের থেকে দৃষ্টি এড়ানো খুব মুশকিল। অসীম একদম ঠিক মেয়েকেই তার জন্য বউ করে এনেছে। এমনই একজন বৌমা হিসেবে স্বপ্ন দেখত অরুণা। অরুণা সাজেদাকে দিয়ে অসীমের ঘরে দুজনের জন্য ভাত পাঠিয়ে দেয়। মাকে বলে ঘরে যেতে। মায়া দাঁড়িয়ে থাকে। মানুষটাকে একা রেখে ঘরে গিয়ে খেতে তার সংকোচ লাগছে। আসার পর থেকেই তো এ কাজ সে কাজ করছো। সারাদিন আমার ছেলেটার সাথে ঠিকভাবে কথাটাও বলনি। এগুলো আমি মোটেও পছন্দ করি না। সব কিছুর আগে স্বামী, এ কথাটা সবসময় মাথায় রাখবে। স্বামীর ধর্ম পালনই বড় ধর্ম। আর অসীমকে সবসময় যেন দেখো, এতটাও সহজভাবে দেখো না। তার রাগ জেদ সম্পর্কে ধারণা নেই তোমার। এখন তো আর বিয়ে হয়েছে, অনেক কিছু বুঝে শুনে স্বামীর মন রেখে চলতে হবে। আস্তে আস্তে বুঝতে শিখতে হবে সব। তাছাড়া আমি মনে করি তুমি একটা বুদ্ধিমতী মেয়ে। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শাশুড়ি মায়ের আদর মাখানো কথা সে বুঝতে পেরেছে বলে ভীষণ অস্বস্তি লাগছে তার সামনে দাঁড়িয়ে থাকতে। সে ঠিক কিভাবে চলে যায় তার উপায় খুঁজে পায় না। অরুণা ভাত খেতে বসে যায়। চুপচাপ উঠে চলে যায় মায়া। ঘরে গিয়ে অসীমকে দেখতে পায় না। সে গোসল করছে। মায়ার অপেক্ষা করতে হয় না। গোসল শেষ করে বের হয় অসীম। অর্ধ উন্মুক্ত সে, কোমরে সাদা তোয়ালে পেঁচানো, শক্তপোক্ত পেশি বহুল আর ঘন লোমশযুক্ত শরীর বেয়ে টপ টপ করে পানি পড়ছে অসীমের। কপালের সামনে আসা বড় চুলগুলো ঠেলে পিছনে দিতে দিতে
আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। মায়া পেছনে তা খেয়াল করেনি। হঠাৎ আয়নায় চোখোচোখি হয় দুজনের। মায়া ফট করে চোখ ফিরিয়ে নেয়। এমন ভাব ধরে যেন সে মাত্র এসেছে আর অসীমকে দেখতে পায়নি। আলমারি থেকে কালো রঙের একটা লম্বা হাতা টি শার্ট বের করে গায়ে জড়াতে জড়াতে অসীম মায়ের উদ্দেশ্যে বলে, আমার জন্য অপেক্ষা করতে হবে না, তুমি খেয়ে নিও। আপনি কোথাও যাচ্ছেন? কোথায় যাবেন এই ভর দুপুরে? দরকার আছে, বলে অসীম হাত ঘড়িটা পড়তে পড়তে দরজা পেরোতে পেছন থেকে মায়া চট করে হাত ধরে ফেলে। অবাক হয় দুজনেই, যেন এমনটা কেউ আশা করেনি। মায়া হাত ছাড়ে না, বরং আরও খানিকটা শক্ত করে ধরে রাখে। তবে মুখে কিছু বলার যেন সাহস হয়ে ওঠে না। মায়ার চোখ চিকচিক করছে, অল্পতেই কেন কষ্ট পায় মেয়েটা অসীম বুঝতে পারে না। ভীষণ হাসি পায় অসীমের, বহু কষ্টে গাম্ভীর্যতা ধরে রাখে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। কোমল হয়ে আসে চোখের চাহনি, আগের মতো ভুরু কুঁচকে নেই। মায়া যেন সাহস ফিরে পায়। অসীমের হাবভাব মায়া এখন বেশ বুঝতে পারে। মানুষটা যে নিজের সাথে মায়াকে সহজ করে নেওয়ার সব রকম চেষ্টা করেছে তা মায়া বোঝে। মায়া নিজেও কম চেষ্টা করছে না। আপনি কি কোনো কারণে রাগ করেছেন? না তো। আপনি না খেলে যে আমি খাই না জেনে চলে যাচ্ছেন কেন? অসীম ঘরে ঢুকে বিছানে বসে পড়ে। ব্যস্ততার ভঙ্গিতে মুঠোফোনে চালাতে থাকে। ভাবখানে এমন যেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে সে আবার ফিরে এসেছে, যেটা ভুলে গিয়েছিল। হঠাৎ মায়ার দিকে অসীম ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। চোখে যেন কোনো ভুল কিছু দেখছে। এই পৃথিবীতে অষ্টম আশ্চর্য একটা কিছু ঘটতে চলেছে।